হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজ তোমাদের সাথে আলোচনা করব সার্কুলেটরি সিস্টেম নিয়ে। তো এই যে সার্কুলেটরি সিস্টেম টপিকটা জেনারেল অ্যানাটমি থেকেও প্রশ্ন আসে, আবার হিস্টোলজিতেও এর অংশ আছে, ব্লাড ভেসেলের হিস্টোলজি। তো দেখি দুইটাই আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, শুরু করা যাক। প্রথমেই আমরা বলি, ছোট্ট করে একটু বলি সার্কুলেশন নিয়ে। হোয়াট ইজ মিন বাই সার্কুলেশন? সার্কুলেশন দ্বারা বোঝায় যে ফ্লো। কিসের ফ্লো? হয় ব্লাড ফ্লো অথবা লিম্ফের ফ্লো। ব্লাড অথবা লিম্ফটা ফ্লো করছে। কিভাবে ফ্লো করছে? যে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের ক্লোজড সিস্টেমের মাধ্যমে। ক্লোজড আমাদের যে কার্ডিওভাস্কুলার সিস্টেম তার ক্লোজড যে সিস্টেমের মাধ্যমে এই ব্লাড অথবা লিম্ফ ফ্লো করছে। এটাই হচ্ছে সার্কুলেশন। এখন সার্কুলেশনকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি, মেনলি 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন, অথবা এটাকে গ্রেটার সার্কুলেশনও বলে। সিস্টেমিক অথবা গ্রেটার সার্কুলেশন, এটা দিয়ে কি বোঝায়? যে হার্ট, সব কিছুর সূচনা কিন্তু সব কিছুর শুরু কিন্তু হার্ট থেকে হচ্ছে। হার্ট থেকে শুরু হবে, পুরো বডিতে সার্কুলেশন করবে, তারপর দেন সেটা আবার হার্টে ফিরে আসবে। এটাই হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন বা গ্রেটার সার্কুলেশন। সো এটা কীভাবে হয়? দেখা যাচ্ছে হার্ট থেকে শুরু হচ্ছে, এবং স্পেসিফিক্যালি বললে লেফট ভেন্ট্রিকল। ওকে, লেফট ভেন্ট্রিকল থেকে শুরু হলো, তারপরে কোথায় যাবে? এটা অ্যাওয়াটা। অ্যাওয়াটাতে গেল। অ্যাওয়াটা বলতে কি বোঝাচ্ছে? যে মোটা মোটা যে আর্টারিগুলো, যেগুলো বেশ মোটা টাইপের, হ্যাঁ, বাংলা বললে সেটা হচ্ছে মোটা। সো অ্যাওয়াটা দিয়ে তারা আর্টারিতে যাবে। এই অ্যাওয়াটার মধ্যে কি কি আছে? লাইক অ্যাসেন্ডিং অ্যাওয়াটা বলতে পারো, আর্চ অফ দ্য অ্যাওয়াটা, কিংবা ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, যেগুলা হার্টের খুব কাছাকাছি অবস্থিত, তারাই হচ্ছে অ্যাওয়াটা। ওকে, দেন আর্টারি থেকে কোথায় যাবে? আর্টারি বলতে কি বোঝাচ্ছি? যেগুলো মোটামুটি একটু ছোটো টাইপের, লাইক ব্রাকিয়াল আর্টারি, ফিমোরাল আর্টারি, পপ্লিটিয়াল আর্টারি, রেডিয়াল আর্টারি, আলনার আর্টারি, এগুলো। সো আর্টারি দিয়ে কোথায় গেল? আর্টারিগুলো আরও ছোট হবে এবং হয়ে যাবে আর্টারিওলস। আর্টারিওল হয়ে গেল। আর্টারিওল থেকে এবার তারা ক্যাপিলারি ফর্মেশন করবে। ক্যাপিলারিগুলা একসাথে কনভারেজ করবে এবং তারপরে ভেনিউলস হয়ে যাবে। ভেনিউলসগুলো আরও বড় হবে, একসাথে কনভারেজ করে তার হয়ে যাবে ভেইনস। ভেইন থেকে এবার ভেনা কাভাতে ব্লাড ড্রেন করবে, সেখান থেকে চলে আসবে আবার হার্টে, এবং স্পেসিফিক্যালি বললে কোথায় আসবে? সেটা আসবে রাইট অ্যাট্রিয়ামে। আমরা জানি বডির সকল ব্লাড কিন্তু রাইট অ্যাট্রিয়ামে ফিরে আসে। ওকে, এটা হচ্ছে আমাদের সিস্টেমিক বা গ্রেটার সার্কুলেশন। এবার এসো আমরা আরেকটা সার্কুলেশনের কথা বলি, সেটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন। পালমোনারি, অথবা এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে লেজার সার্কুলেশন। পালমোনারি অথবা লেজার সার্কুলেশন। তো এটা দিয়ে কি বোঝাচ্ছে? যে এটা হচ্ছে হার্ট এবং লাংসের মধ্যে যে ব্লাড ভাস্কুলার সিস্টেম, কীরকম? যে হার্ট থেকে ব্লাডটা লাংসে যাবে, লাংস থেকে আবার হার্টে ফিরে আসবে। সো এটা কেন গুরুত্বপূর্ণ? পালমোনারি সার্কুলেশন ইম্পর্টেন্স কী? যে প্রতিনিয়ত যে আমরা এনভায়রনমেন্ট থেকে অক্সিজেনটা ইনহেল করছি, সেটা যাতে আমাদের ব্লাডে আসতে পারে, সেজন্য হার্ট থেকেই লাংসে ব্লাড যাওয়াটা ইম্পর্টেন্ট, লাংস থেকে আবার হার্টে ব্লাড ফিরে আসাটা ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই পালমোনারি অথবা লেজার সার্কুলেশন ইজ ইম্পর্টেন্ট। সো এটা খুবই ইজি, যে হার্টের কোত্থেকে শুরু হবে? এটা রাইট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকল থেকে শুরু হবে, শুরু হয়ে এটা প্রথমে পালমোনারি ট্রাঙ্ক,
তারপরে এটা যাবে এই পালমোনারি ট্রাঙ্কটা দুইটা পালমোনারি আর্টারিতে ডিভাইড করে এবং পালমোনারি আর্টারি থেকে এবার এটা লাংসে চলে যায় এবং লাংসে গিয়ে এটা পালমোনারি ক্যাপিলারি ফর্মেশন করে। দেন সেগুলা পালমোনারি ভেইন হয়ে যাবে। তারপর চারটা পালমোনারি ভেইন কোথায় এসে ড্রেন করে? হার্টে এসে ড্রেন করবে এবং স্পেসিফিক্যালি বললে লেফট অ্যাট্রিয়াম। ওকে, সো এটাই হচ্ছে আমাদের মোটামুটি পালমোনারি বা লেজার সার্কুলেশন। আর একটা সার্কুলেশন আছে, সেটাকে বলা হয় পোর্টাল সার্কুলেশন। সো হোয়াট ইজ পোর্টাল সার্কুলেশন? খুবই ইম্পর্টেন্ট পোর্টাল সার্কুলেশন। সো আমরা পোর্টাল সার্কুলেশন নিয়ে কথা বলার আগে একটু বেসিক জিনিস সম্পর্কে ধারণা নেই। সেটা হচ্ছে এখানে এতক্ষণ পর্যন্ত এই দুইটা জায়গাতে একটা জিনিস কমন দেখছো, সেটা হচ্ছে যে এই যে ব্লাড সার্কুলেশন সেটা শুরু কিন্তু হচ্ছে হার্ট থেকে শুরু হচ্ছে। সাপোজ অ্যাওয়াটা কিংবা বলতে পারি আমরা আর্টারি দিয়ে শুরু হচ্ছে, এবং এই আর্টারিটা এক পর্যায়ে যখন টিস্যুতে প্রবেশ করে, টিস্যুতে এন্ট্রি করার পর সেটা ক্যাপিলারি হয়ে যাচ্ছে, তারপর সেই ক্যাপিলারি থেকে ভেইনস তৈরি হচ্ছে। এদের মাঝখানে আরও ছোটো ছোটো আর্টারি থেকে আর্টারিওল থেকে তারপরে ক্যাপিলারি, কিংবা মাঝখানে আবার মেটা আর্টারিওলও থাকতে পারে। ক্যাপিলারি থেকে তো ডাইরেক্টলি ভেন আসে না, ভেনিউস। সো এই যে বেসিক জিনিসটা যে আর্টারিটা প্রথমে ক্যাপিলারি হয়ে যায়, ক্যাপিলারিটা আবার ভেন হয়ে যায়, এই যে বেসিক জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে সব জায়গাতেই, সেটা লাংসেই বলো কিংবা কোনো একটা টিস্যুতেই বলো, এটা হচ্ছে বেসিক জিনিস। সো এবং এই যে দুইটা সার্কুলেটরি সিস্টেম আমরা দেখলাম, যে সিস্টেমিক সার্কুলেশন, পালমোনারি সার্কুলেশন, এখানে কিন্তু একটা জিনিস কমন জিনিসটা ছিল যে এই যে ক্যাপিলারিটা এখানে হয়েছে এবং প্লাস এখানেও আছে পালমোনারি ক্যাপিলারি, এটা কিন্তু হার্টের বাইরে কিন্তু জাস্ট এক জায়গাতে ক্যাপিলারি ফর্মেশন হয়েছে, এখানেও শুধু এক জায়গাতেই এবং এখানেও শুধু এক জায়গাতেই। এই জিনিসটা কিন্তু কমন, এখানে কিন্তু জাস্ট একটাই ক্যাপিলারি ছিল, হার্ট থেকে ব্লাডটা বেরিয়ে জাস্ট একটা ক্যাপিলারির মধ্যে দিয়ে পাস করে আবার চলে হলো। এখন একটা প্রশ্ন আসতে পারে যে ক্যাপিলারি দিয়ে পাস করার কারণটা কী বা দরকারটা কী ছিল? মেন দরকার হচ্ছে যাতে করে টিস্যুর মধ্যে, যদি আমরা সিস্টেমিক সার্কুলেশনের কথা বলি, টিস্যুতে যাতে নিউট্রিশন সাপ্লাই হতে পারে। মেনলি ক্যাপিলারির ফাংশনটা হচ্ছে যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জ টিস্যুর সাথে ব্লাড এবং টিস্যুর মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ, প্লাস ওয়েস্ট প্রোডাক্ট যেগুলো আছে টিস্যু থেকে সেগুলো বহন করে নিয়ে আসে হার্টে, প্লাস আবার টিস্যুতে নিউট্রিশনও সাপ্লাই দিয়ে আসে। সো এটা হচ্ছে বেসিক্যালি ক্যাপিলারি ফর্মেশনের কারণ। এবং ক্যাপিলারিটা কোথায় ফর্মেশন হয়? টিস্যুতে গিয়ে ফর্মেশন হবে, টিস্যুর ভিতরে টিস্যুতে ফর্মেশন হবে। এবং এখানেও দেখতে পাচ্ছ লাংসে কিন্তু ক্যাপিলারি ফর্মেশনের কারণটা কী ছিল? যাতে এখানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জ হতে পারে। অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেনটা ডিফিউজ করে, কার্বন ডাইঅক্সাইডটা মানে কোত্থেকে কোথায় ডিফিউজ করে? অক্সিজেনটা এই যে ব্লাডটা আসলো লাংসের ভিতরে এনভায়রনমেন্ট থেকে, মানে অ্যালভিওলাসের ভিতরে এয়ার আছে, সেখানে অক্সিজেন আছে, এবং বাইরে দিয়ে সাপোজ হচ্ছে ক্যাপিলারি, এবার এই অ্যালভিওলাসের ভিতরের এয়ার থেকে অক্সিজেনটা ক্যাপিলারিতে আসবে এবং ক্যাপিলারি থেকে কার্বন ডাইঅক্সাইডটা এই অ্যালভিওলাসের ভিতরে চলে যাবে। সো এটাও মূলত বেসিক্যালি এই পালমোনারি অথবা লেজার সার্কুলেশনে হচ্ছে। ওকে, জাস্ট আমি বলতেছিলাম যে একটা ক্যাপিলারির ভিতর দিয়ে পাস করে, কিন্তু পোর্টাল সার্কুলেশনের ক্ষেত্রে একটু ভিন্ন কিছু দেখতে পারবো আমরা। কীরকম? যে ব্লাডটা বের হলো হার্ট থেকে ব্লাডটা বেরিয়ে প্রথমে একটা ক্যাপিলারি দিয়ে পাস করলো, সেটার পরে সেটা আরেকটা ভেসেল, সেটা হতে পারে আর্টারি অথবা ভেইন। সো আমি আবারও একটু রিপিট করি, হার্ট থেকে কী দিয়ে বেরিয়েছে? আর্টারি দিয়ে।
সেই আর্টারিতে একটা ক্যাপিলারি ফর্মেশন করছে। ওকে, হার্ট থেকে কিন্তু কখনোই ভেইন অ্যারাইজ করবে না, হার্ট থেকে অলওয়েজ আর্টারি অ্যারাইজ করে। আচ্ছা, আর্টারি দিয়ে একটা ক্যাপিলারি ফর্মেশন করলো, ক্যাপিলারিটা তারপরে একসাথে কনভারেজ করে একটা আর্টারি ফর্মেশন করতে পারে অথবা একটা ভেইন, তারপরে সেটা আবার একটা ক্যাপিলারিতে চলে গেল বা ক্যাপিলারি ফর্মেশন করলো। ওকে, এবার সেই ক্যাপিলারিটা একসাথে কনভারেজ করে একটা ভেইনস অথবা একটা ভেইনস তৈরি করে, সাপোজ একটা ভেইনস তৈরি করে। এই যে সিস্টেমটাই হচ্ছে পোর্টাল সার্কুলেশন। তো এখানে কি স্পেশাল হচ্ছে এখানে দুইটা ক্যাপিলারি ফর্মেশন হয়েছে কিন্তু, অর্থাৎ আমি যেটা বললাম সিস্টেমিক এবং পালমোনারি সার্কুলেশনে ব্লাডটা হার্ট থেকে বেরিয়ে একটা ক্যাপিলারির মধ্যে দিয়ে পাস করে আবার হার্টে ফিরে গেছিলো, কিন্তু পোর্টাল সার্কুলেশনের ক্ষেত্রে ব্লাডটা হার্ট থেকে বেরিয়ে দুইটা ক্যাপিলারির মধ্যে দিয়ে পাস করার পরে দেন হার্টে ফিরে যাবে। সো এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। ওকে, তো আমরা পোর্টাল সার্কুলেশন নিয়ে একটু বিস্তারিত কথা বলবো এবং এর ক্লাসিফিকেশনটা দেখব, প্লাস কোথায় কোথায় পোর্টাল সার্কুলেশন আমাদের বডিতে আছে সেগুলোও আমাদেরকে জানতে হবে। ওকে, তো চলো কিভাবে আমরা ক্লাসিফাই করবো আগে সেটা বুঝতে হবে। সো আমরা এখানে একটা কথা বলছিলাম, এই যে আর্টারি অথবা ভেন, অর্থাৎ একটা ক্যাপিলারি থেকে এই যেখানে যে ভেসেলটা, মূলত যে ভেসেলটা দুইটা ক্যাপিলারিকে কানেক্ট করছে সেটা আর্টারি হবে নাকি ভেন হবে তার উপর ডিপেন্ড করে আমরা মূলত এই ক্লাসিফিকেশনটা করছি। বুঝতে পারছো? মানে এই যে এই দুইটা ক্যাপিলারিকে তো একটা ভেসেল কানেক্ট করছে, সেটা আর্টারিও হতে পারে আবার ভেনও হতে পারে। যদি সেটা আর্টারি হয় তারই এই যে সিস্টেমটা এটাকে আমরা বলবো আর্টারিয়াল পোর্টাল সিস্টেম। অর্থাৎ দুইটা ক্যাপিলারিকে এখন একটা আর্টারি কানেক্ট করবে। এটা কোথায় পাওয়া যায়? এটার একটা উদাহরণ আছে, সেটা হচ্ছে রেনাল পোর্টাল সিস্টেম। রেনাল পোর্টাল সিস্টেম। সো এটা বেসিক্যালি কীরকম, সেটা হচ্ছে যে রেনাল আর্টারি সাপোজ অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে অ্যারাইজ করলো, তারপরে বিভিন্ন ব্রাঞ্চে ভাগটাগ হয়ে অ্যাট লাস্ট সেটা অ্যাফারেন্ট আর্টেরিয়াল ফর্মেশন করলো। আমি মাঝখানেগুলো আর বললাম না, অ্যাফারেন্ট আর্টেরিয়াল, দেন সেটা ক্যাপিলারি হয়ে যাবে। কি ক্যাপিলারি হবে? গ্লোমেরুলার ক্যাপিলারি। গ্লোমেরুলার ক্যাপিলারি থেকে এবার ইফারেন্ট আর্টেরিয়াল তৈরি হবে। তারপর সেটা আবার ভেঙে যাবে, ডিভাইড করে এবার এটা পেরিটিউবুলার ক্যাপিলারি প্লেক্সাস তৈরি করবে। সো দেখতে পাচ্ছ এখানে এ একটা ক্যাপিলারি এবং এইখানে আর একটা ক্যাপিলারি, এবং এই দুইটা ক্যাপিলারিকে কানেক্ট করছে একটা আর্টারিওল, মানে আর্টারি। সো এটাকে এই জন্য আর্টেরিয়াল পোর্টাল সিস্টেম বলা হচ্ছে, এবং যেটার একমাত্র উদাহরণ হচ্ছে আমাদের বডিতে রেনাল পোর্টাল সিস্টেম। আচ্ছা, এখন এটার ইম্পর্টেন্সটা কি? এই রেনাল পোর্টাল সিস্টেম এখানে দুইটা ক্যাপিলারির ইম্পর্টেন্সটা কি? মেনলি ইম্পর্টেন্সটা নির্ভর করছে দুইটা ক্যাপিলারির উপরে আলাদা আলাদাভাবে। এই যে গ্লোমেরুলার ক্যাপিলারি, এটার কাজ হচ্ছে যে ফিল্ট্রেশন করা, আর এই যে পেরিটিউবুলার ক্যাপিলারি, এটার একটা কাজ আছে, সেটা হচ্ছে যে অ্যাবজর্পশন অথবা একটু লিমিটেড সিক্রেশনও করে, অল্প পরিমাণ সিক্রেশনও করে, অ্যাবজর্পশনও করে আবার সিক্রেশনও করে। এবং এটার কারণে কি হবে, যে যখন আমরা ওই যে গ্লোমেরুলার ফিল্ট্রেটটা তৈরি হয়, সেই গ্লোমেরুলার ফিল্ট্রেটটা থেকে অ্যাবজর্পশন হবে, এবং এটার কারণে কিন্তু আমাদের যে গ্লোমেরুলার ফিল্ট্রেটটা ওটা কিন্তু কনসেন্ট্রেটেড হবে, এবং এটা কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশনে
হেল্প করে কিন্তু মেনলি কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশন করবে কিন্তু ভাসার একটা, তবে এটাও হালকা অল্প স্বল্প হেল্প করে। মেনলি কাজ হচ্ছে অ্যাবজর্পশন করা অথবা সিক্রেশন করা। ওকে, এখন আসো ভেনাস পোর্টাল সিস্টেম নিয়ে কথা বলি। ভেনাস পোর্টাল সিস্টেম। সো এখানে বুঝতেই পারছো যেহেতু ভেনাস অর্থাৎ এই দুইটা ক্যাপিলারিকে এখন কানেক্ট করবে কে, একটা ভেইন, এবং এটাই আমাদের বডিতে সবচেয়ে বেশি পাওয়া যায়। প্রথমে আমি আসি একটাতে, সেটা হচ্ছে হেপাটিক পোর্টাল সিস্টেম। হেপাটিক পোর্টাল সিস্টেম এটা কীরকম, এখানে গাট ওয়াল বা আমাদের যে জিআইটি, সেই জিআইটির ওয়াল থেকে ক্যাপিলারি শুরু। প্রথমেই বলতে পারি যে গাট ওয়াল আছে, ক্যাপিলারি কি আছে, ক্যাপিলারি, গাট ওয়ালে ক্যাপিলারি আছে। কেন ক্যাপিলারি আছে, যাতে করে ওই যে আমাদের স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এই স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইনের ভিতর দিয়ে যখন ফুড ম্যাটেরিয়ালসটা পাস করে সেখান থেকে যাতে অ্যাবজর্পশনটা হতে পারে, এটার জন্য এখানে ক্যাপিলারি আছে। তো ক্যাপিলারির কাজই কিন্তু এটা, হয় অ্যাবজর্পশন করবে নয়তো এক্সচেঞ্জ করবে, এটাই কিন্তু কাজ। এবং সেই ক্যাপিলারি থেকে এবার পোর্টাল ভেন তৈরি হয়। পোর্টাল ভেন, সেই পোর্টাল ভেনটা এবার চলে যাবে কোথায়, লিভারে চলে যাবে, এবং লিভারে চলে গিয়ে সেখানে সাইনোসয়েডসে ড্রেন করে। এখন সাইনোসয়েডস বললে আবার একটু কনফিউজড হয়ে যেতে পারো, তবে জাস্ট এখন মনে করে রাখো যে সাইনোসয়েডস ক্যাপিলারির একটা প্রকার, একটা টাইপ। সো সাইনোসয়েডস ক্যাপিলারি এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে মনে করে রাখো যে সাইনোসয়েডস হচ্ছে ক্যাপিলারির একটা টাইপ। সো ক্যাপিলারি কোথায় ছিল, গাট ওয়াল থেকে শুরু হয়েছিল ক্যাপিলারি, সেই ক্যাপিলারি থেকে পোর্টাল ভেনটা অ্যারাইজ করলো, তারপরে সেটা লিভারে চলে গেল, লিভারে চলে গিয়ে সাইনোসয়েডসে ড্রেন করে দিল। জাস্ট এটাই হচ্ছে হেপাটিক পোর্টাল সিস্টেম। তো এটার ইম্পর্টেন্স কি, এটার ইম্পর্টেন্স হচ্ছে গাট ওয়াল থেকে নিউট্রিয়েন্ট রিচ ব্লাড, নিউট্রিয়েন্ট রিচ ব্লাডটা লিভারে নিয়ে আসে, যাতে করে লিভারে মেটাবলিজমটা হতে পারে। যে বিভিন্ন রকমের মেটাবলিজম প্রসেস লাইক গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনেসিস, এগুলো বিভিন্ন প্রসেস হতে পারে, যাতে করে হতে পারে, সেটাই হচ্ছে আমাদের এই হেপাটিক পোর্টাল সিস্টেমের কাজ। আচ্ছা, 2 নম্বরে আসো, সেটা হচ্ছে হাইপোফাইশিয়াল পোর্টাল সিস্টেম। হাইপোফাইশিয়াল পোর্টাল সিস্টেম। সো এই হাইপোফাইসিস এটার আরেকটা নাম কিন্তু পিটুইটারি। পিটুইটারি, সো আমাদের দুইটা পিটুইটারি গ্ল্যান্ড আছে, অ্যান্টিরিয়র, মূলত একটাই পিটুইটারি গ্ল্যান্ড, তার দুইটা ডিভিশন, অ্যান্টিরিয়র পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি। সো স্পেসিফিক্যালি বললে আমরা অ্যান্টিরিয়রটা নিয়ে কথা বলছি, পোস্টেরিয়রটাতে এরকম কিছু নেই। অ্যান্টিরিয়র পিটুইটারি নিয়ে আমরা কথা বলছি। সো এটা কীরকম, উপরে আছে হাইপোথ্যালামাস, আমাদের ব্রেনে একটা জায়গা, সেটাকে বলা হয় হাইপোথ্যালামাস। সেই হাইপোথ্যালামাসের সাথে আমাদের অ্যান্টিরিয়র পিটুইটারিটা কানেক্টেড আছে। কিভাবে, কি দিয়ে কানেক্টেড আছে, শর্ট এবং লং ব্লাড ভেসেলস দিয়ে। সো এই হাইপোথ্যালামাসে প্রথমে, সাপোজ হাইপোথ্যালামাসে না, এইখানে যে হাইপোথ্যালামাস আর অ্যান্টিরিয়র পিটুইটারিটা কানেক্টেড হলো, সেই যে যে স্ট্রাকচারটা দিয়ে কানেক্টেড হয় সেটাকে বলা হয় ইনফান্ডিবুলাম। হাইপোথ্যালামাস থেকে ব্লাড ভেসেল আসে, এটা ইনফান্ডিবুলামে ক্যাপিলারি ফর্মেশন করে, এবং সেই ক্যাপিলারিগুলা আবার কি ফর্মেশন করবে, একটা ব্লাড ভেসেল, সাপোজ একটা ভেইন ফর্মেশন করে, এবং সেই ভেইনটা অ্যান্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে গিয়ে আবার ক্যাপিলারি ফর্মেশন করে।
এভাবেই হচ্ছে হাইপোফেশিয়াল পোর্টাল সিস্টেম। তোমরা হয়তো একটু গুলিয়ে ফেলছো, আমি আবারও বিষয়টা ক্লিয়ার করি। হাইপোথ্যালামাসের সাথে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, এদের এই দুইটার মধ্যে যে সিস্টেমটা, ব্লাড সার্কুলেশনের যে সিস্টেমটা, সেটাই হচ্ছে হাইপোফেশিয়াল পোর্টাল সিস্টেম। সো হাইপোথ্যালামাস আর অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, মূলত অ্যান্টেরিয়র না, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র দুইটাই হাইপোথ্যালামাসের সাথে কানেক্টেড আছে। মেনলি এরকমভাবে আমি যদি একটি স্ট্রাকচারের ছবি দিয়ে দেখাই, সাপোজ এটা হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস, আর নিচে এইখানে অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, এটা অ্যান্টেরিয়র, এটা পোস্টেরিয়র। আচ্ছা, এবার এদের মধ্যে কানেকশনটা হয়ে আছে এরকমভাবে। এই যে আমি ব্লু কালার দিয়ে আঁকলাম, এটাই হচ্ছে সেই ইনফান্ডিবুলাম, এটা হচ্ছে ইনফান্ডিবুলাম। তো দেখতে পাচ্ছ তার এই পিটুইটারি গ্ল্যান্ড দুইটা ঝুলে আছে, হাইপোথ্যালামাসের সাথে কানেক্টেড অবস্থা আছে ইনফান্ডিবুলাম দিয়ে। ওকে, এবার এই হাইপোথ্যালামাস থেকে ভেসেলস আছে, ব্লাড ভেসেলসটা ইনফান্ডিবুলামের ভিতরে এসে একসাথে ডাইভার্জ করে একটা ক্যাপিলারি ফর্মেশন করলো, ফার্স্ট ক্যাপিলারি, অথবা এটাকে সাইনোসয়েডও বলা যেতে পারে। আচ্ছা, তারপরে সেগুলো একত্রিত হলো, দেন একটা ভেইন ফর্মেশন করলো, সেটা এই অ্যান্টেরিয়র, যেটা এই অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের ভিতরে এসে আবার একটা ক্যাপিলারি ফর্মেশন করলো। তাহলে দেখতে পাচ্ছ যে দুইটা ক্যাপিলারি, এই একটা ক্যাপিলারি এবং এই আর একটা ক্যাপিলারি, তাদের মাঝখানে আছে একটা ভেইন আছে, সাপোজ একটা ভেইন আছে। সো এটাই হচ্ছে আমাদের পোর্টাল সিস্টেম, হাইপোফেশিয়াল পোর্টাল সিস্টেম। এখন এটার ইম্পর্টেন্স কী ছিল? ইম্পর্টেন্সটা ছিল যে এই হাইপোথ্যালামাস থেকে বিভিন্ন টাইপসের হরমোন রিলিজ হয়। কী ধরনের হরমোন এখন হয়তো তোমরা বুঝবে না, তবে দেখো যে রিলিজিং হরমোন অথবা ইনহিবিটরি হরমোন। হাইপোথ্যালামাস থেকে রিলিজিং হরমোন অথবা ইনহিবিটরি হরমোন এগুলা সিক্রেশন হয়, এবং এই যে হরমোনগুলা এই পোর্টাল সিস্টেমের ভিতর দিয়ে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে যায়। পিটুইটারি গ্ল্যান্ডে গিয়ে এই যে রিলিজিং হরমোনগুলা অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করে হরমোন রিলিজ করানোর জন্য, বিভিন্ন হরমোন রিলিজ করার জন্য অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করে। আর এই যে ইনহিবিটরি হরমোনটা এই অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে গিয়ে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডকে ইনহিবিট করে, যাতে করে সে হরমোন রিলিজ না করে। সো এই রিলিজিং অ্যান্ড ইনহিবিটরি হরমোন যাতে হাইপোথ্যালামাস থেকে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে যেতে পারে, এটার জন্যই আছে আমাদের এই হাইপোফেশিয়াল পোর্টাল সিস্টেম। ওকে, এখন আসো আর একটা পোর্টাল সিস্টেম নিয়ে কথা বলি, সেটা হচ্ছে সুপ্রা রেনাল পোর্টাল সিস্টেম। সুপ্রারেনাল পোর্টাল সিস্টেম। সো এটা বুঝতেই পারছো যে সুপ্রারেনাল গ্ল্যান্ড নিয়ে কথাবার্তা বলছি আমরা, সুপ্রারেনাল পোর্টাল সিস্টেম। সো এখানে কী হবে যে সাপোজ এইটা হচ্ছে আমাদের সুপ্রারেনাল গ্ল্যান্ড, এর একটা কর্টেক্স আছে আর একটা মেডুলা আছে। এই উপরের অংশটা এটা হচ্ছে কর্টেক্স আর এটা হচ্ছে মেডুলা। খুবই জেনারেল ফিগার দিয়ে আমি বোঝাচ্ছি। সো এখানে সাইনোসয়েডস আছে, সাইনোসয়েডস এটা আমি ব্লু কালার দিয়ে বোঝাচ্ছি, এখানে সাইনোসয়েডস আছে, আর এখানেও সাইনোসয়েডস আছে মেডুলার ভিতরে, কর্টিক্যাল সাইনোসয়েডস এবং মেডুলারি সাইনোসয়েডস। এবার এই দুইটা সাইনোসয়েডসকে কানেক্ট করবে একটা ভেন, এবং এটাই হয়ে গেল একটা পোর্টাল সিস্টেম। যে দুইটা সাইনোসয়েডস, আমরা যেহেতু আগেই বলে দিয়েছি সাইনোসয়েডস ইজ টাইপ অফ ক্যাপিলারি। সো এই যে কর্টিক্যাল সাইনোসয়েডস এবং মেডুলারি সাইনোসয়েডস দুটাকে কানেক্ট করলো, এটা হয়ে গেল একটা পোর্টাল সিস্টেম, সেটা হচ্ছে সুপ্রারেনাল পোর্টাল সিস্টেম। এখন এটার ইম্পর্টেন্স কি? এটার ইম্পর্টেন্স হচ্ছে এই যে কর্টেক্স থেকে মেডুলাতে কিছু কেমিক্যাল সাবস্টেন্স ক্যারি করা, কর্টেক্স থেকে মেডুলাতে কিছু কেমিক্যাল সাবস্টেন্স ক্যারি করে, যাতে করে নরএপিনেফ্রিন এটা এপিনেফ্রিনে কনভার্ট হয়ে যায়। নরএপিনেফ্রিনটা যাতে এপিনেফ্রিনে কনভার্ট হতে পারে, এটার জন্য কিছু কেমিক্যাল সাবস্টেন্স কর্টেক্স থেকে মেডুলাতে ক্যারি করে।
ওকে, এটা হয়ে গেল আমাদের পোর্টাল সিস্টেম। তো মোটামুটি সার্কুলেশন নিয়ে এটুকুই। এখন আসো আমরা ক্যাপিলারি নিয়ে কথা বলবো। তো হোয়াট ইজ ক্যাপিলারি? ক্যাপিলারি হচ্ছে একটা মাইক্রোস্কোপিক ব্লাড ভেসেল। এটা হচ্ছে একটা মাইক্রোস্কোপিক ব্লাড ভেসেল, যেটা একটা আর্টেরিওলসকে একটা ভেনিউসের সাথে কানেক্ট করবে। একটা ভেনিউলস তার সাথে কানেক্ট করবে। মূলত আর্টারিওলসটা যখন এন্ড হয় তখন সেটা ক্যাপিলারি ফর্মেশন করে এবং ভেনিউলসের বিগিনিংটা হয় ক্যাপিলারি থেকে। আচ্ছা, এখন ক্যাপিলারিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। 3 ভাগে কী কী? একটা হচ্ছে কন্টিনিউয়াস ক্যাপিলারি, ফিনেস্ট্রেটেড ক্যাপিলারি আর সাইনোসয়েডাল ক্যাপিলারি। তো এদের মধ্যে কী কী ডিফারেন্স আছে? তো প্রথমত আমরা কন্টিনিউয়াস ক্যাপিলারি দিয়ে শুরু করি। আচ্ছা, কন্টিনিউয়াস ক্যাপিলারিটা কীরকম? যেহেতু নামটাই কন্টিনিউয়াস, তো তার আগে বলে নেই যে আমরা ক্যাপিলারি কীভাবে আমরা এই ডিভিশনটা করলাম, এদের টাইপগুলোকে আলাদা করলাম। এই ডিভিশনটা করা হচ্ছে ফিনেস্ট্রেশনের উপর ভিত্তি করে। ফেনেস্ট্রেশনটা কীরকম? ফেনেস্ট্রেশন যদি মোটা না থাকে তাহলে একরকম, যদি থাকে কিন্তু ছোট তাহলে আর একরকম, আর যদি বড় বড় ফেনেস্ট্রেশন থাকে সেক্ষেত্রে আর একরকম। আচ্ছা, তার সাথে আরও জিনিসপত্র থাকবে, তাদের ক্যারেক্টারিস্টিক্স আরও বিভিন্ন রকমের হতে পারে। তো মেনলি ফেনেস্ট্রেশনের উপর ভিত্তি করে আমরা এই ডিভিশনটা করছি। আচ্ছা, কন্টিনিউয়াস যে ক্যাপিলারি, আর তার আগে আমি এই 3টাকেই আমাদের একটু দেখতে বলবো যে এদের মধ্যে কী কী তফাৎ আমরা দেখতে পাচ্ছি। যে এখানে এটা পুরো কন্টিনিউয়াস, এখানে একটু ছিদ্র দেখা যাচ্ছে এটাতে, আর এখানে ছিদ্রগুলো আরও বড় বড়। তো নিশ্চয়ই বুঝতে পারছো এই ছিদ্রগুলাই হচ্ছে মূলত ফেনেস্ট্রেশন। তো কন্টিনিউয়াস যে ক্যাপিলারিটা, এটাই আমাদের বডিতে মোস্টলি পাওয়া যায়, সবচেয়ে বেশি পরিমাণ থাকবে, ওটা হচ্ছে মোস্ট কমন, এবং এখানে কোনো ফেনেস্ট্রেশন নেই, এই জন্য এটার নাম হচ্ছে কন্টিনিউয়াস। আচ্ছা, এটা কোথায় কোথায় পাওয়া যাবে? বিভিন্ন মাসেল টিস্যুতে, দেন কানেকটিভ টিস্যুতে, তারপরে এক্সোক্রাইন গ্ল্যান্ডে, বডির মোস্ট অফ দ্য জায়গাতেই এই কন্টিনিউয়াস ক্যাপিলারি পাওয়া যাবে। এবং এর ওয়ালটা, এই ক্যাপিলারি যে ওয়ালটা কন্টিনিউয়াস, এবং তার বাইরে কিন্তু একটা বেসমেন্ট মেমব্রেনও আছে, যে একটু লাইট কালার দিয়ে একটু ব্লুইশ টাইপের যে কালার এখানে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে সেই বেসমেন্ট মেমব্রেন। সেই বেসমেন্ট মেমব্রেনটাও কিন্তু কন্টিনিউয়াস আছে। আচ্ছা, এবং এখানে খুব ছোট ছোট পোর আছে, এবং এগুলো কিন্তু ফেনেস্ট্রেশন না, খুব ছোট পোর কেন আছে? যাতে করে এখানে তো ক্যাপিলারি যেহেতু, সুতরাং এখানেও তো কিছুটা এক্সচেঞ্জ হতে হবে। মেনলি এইখানে এক্সচেঞ্জটা হচ্ছে এই ক্যাপিলারিটা যে একেবারে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে তৈরি, অর্থাৎ সেটা খুবই থিন একটা এপিথেলিয়াম, যাতে করে ডিফিউশনটা খুব ভালোভাবে হতে পারে। প্লাস এখানে খুব ছোট পোর থাকে, কিন্তু এরকমভাবে কোনো ফেনেস্ট্রেশন থাকে না। আচ্ছা, এটা মূলত কন্টিনিউয়াস। এবার গেল ফেনেস্ট্রেটেডে কী হয়? ফেনেস্ট্রেটেডের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে ছোট ফেনেস্ট্রেশন দেখা যাচ্ছে, এই যে ফেনেস্ট্রেশন, এবং এই ফেনেস্ট্রেশনগুলো কিন্তু স্মল ফেনেস্ট্রেশন, সাথে সাথে এইখানে যে বেসমেন্ট মেমব্রেনটা, এটা কিন্তু এখনও পর্যন্ত কন্টিনিউয়াস, মানে এখানে যেরকমটা ছিল এটা এখানেও ঠিক সেম, এখানেও বেসমেন্ট মেমব্রেনটা কন্টিনিউয়াস আছে। আচ্ছা, আর সাইনোসয়েডাল ক্যাভিটিতে গিয়ে কী হবে? তার আগে একটা জিনিস আমি এখানে থেকে দেখাতে চাই ফেনেস্ট্রেটেড ক্যাপিলারির ক্ষেত্রে। তো এই চিত্রটা দিকে একটু দেখো, এখানে কি ছিল? এইখানে এই যে কন্টিনিউয়াস ক্যাপিলারির ক্ষেত্রে এই যে দুইটা এন্ডোথেলিয়াল সেল, একটা এন্ডোথেলিয়াল সেল, এই আর একটা এন্ডোথেলিয়াল সেল, এদের মাঝখানে কিন্তু টাইট জাংশন ছিল।
টাই জাংশন ছিল। আর এখানে তো কোনো ছিদ্র নাই, কোনো প্রকার ফেনেস্ট্রেশন ছিল না। ফেনেস্ট্রেটেড ক্যাপিলারির ক্ষেত্রে এখানে কিন্তু এই ফেনেস্ট্রেশনগুলো দেখা যাচ্ছে। এবং একটা স্পেশাল জিনিস যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে ডায়াফ্রাম। এটাকে ডায়াফ্রাম বলে। এবং এই যে ছোট ছোট সেগমেন্টগুলা, এই সেগমেন্টগুলোর মাঝখানে কিন্তু এই ডায়াফ্রাম ছিল। অর্থাৎ এই প্রত্যেকটা যে ফেনেস্ট্রেশন, এই একটা ফেনেস্ট্রেশন, এই একটা ফেনেস্ট্রেশন, এই প্রত্যেকটা ফেনেস্ট্রেশন কিন্তু একটা ডায়াফ্রাম দিয়ে কভার্ড করা অবস্থায় আছে, কভার্ড বাই ডায়াফ্রাম। এটা কিন্তু এই ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক, যে এখানে ডায়াফ্রাম থাকবে এবং ইচ অফ দ্য ফেনেস্ট্রেশন ইজ কভার্ড বাই ডায়াফ্রাম। প্লাস এখানে তো দেখতেই পাচ্ছ অনেক স্মল ফেনেস্ট্রেশন থাকবে, সাথে সাথে এর যে বেসমেন্ট মেমব্রেনটা এটা কিন্তু কন্টিনিউয়াস, এখানে কিন্তু কোনো সমস্যা নাই। আচ্ছা, হয়ে গেল আমাদের দুইটা, কন্টিনিউয়াস এবং ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি। এবার আসো সাইনুসয়েডাল ক্যাপিলারির কথা বলি। সাইনুসয়েডাল ক্যাপিলারিতে কী দেখতে পাচ্ছি আমরা? দেখতে পাচ্ছি যে এখানে যে ফেনেস্ট্রেশনগুলো অনেক লার্জ ফেনেস্ট্রেশন, প্লাস এর যে লুমেনটা ইরেগুলার লুমেন। আচ্ছা, আর এখানে কিন্তু ওইরকম কোনো নো ডায়াফ্রাম, এখানে কিন্তু কোনো ডায়াফ্রাম নাই, নো ডায়াফ্রাম, কোনো ডায়াফ্রাম নেই। ফেনেস্ট্রেশনগুলো আনকভার্ড অবস্থায় থাকে। প্লাস এর এই যে বেসমেন্ট মেমব্রেনটা, এটা কিন্তু ডিসকন্টিনিউয়াস, এই যে ডিসকন্টিনিউয়াস বেসমেন্ট মেমব্রেনটাও ডিসকন্টিনিউয়াস। আর এখানে ফেনেস্ট্রেশনগুলো কিন্তু অনেক বড় বড় ছিল, এটা আমি এখানে বলে দিয়েছি। ওকে, আচ্ছা, তো এখন একটা জিনিস খেয়াল করো, কন্টিনিউয়াস ফেনেস্ট্রেটেড আর সাইনুসয়েডাল, এদের মধ্যে ফাংশনালি কী কী ডিফারেন্স আছে? কেন এখানে ফেনেস্ট্রেটেড ক্যাপিলারিতে ছোটো ছোটো ফেনেস্ট্রেশন আছে? কী দরকার ছিল এই ফেনেস্ট্রেশনগুলো? সো যাতে করে র্যাপিডলি এক্সচেঞ্জ হতে পারে। দেখতেই পাচ্ছ যে প্রধানত ক্যাপিলারিতে মেনলি যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ বলো কিংবা নিউট্রিয়েন্টস, এটার এক্সচেঞ্জ হয়। এটা কীভাবে হয়? ক্যাপিলারিটা অন্যান্য ব্লাড ভেসেলের তুলনায় অনেক বেশি থিন, কারণ এখানে এন্ডোথেলিয়াম থাকে, অর্থাৎ সিম্পল স্কোমাস এপিথেলিয়াম। জাস্ট সিম্পল স্কোমাস এপিথেলিয়াম যেহেতু খুবই পাতলা, খুবই থিন, এটা দিয়ে খুব ইজিলি ডিফিউশন হতে পারে, যেটা অন্য ব্লাড ভেসেলের ক্ষেত্রে সম্ভব না। একটা আর্টারি কিংবা একটা ভেন অনেক বেশি থিক, যেটা দিয়ে নর্মালি ডিফিউশন সম্ভব নয়। সেই ডিফিউশনের এই যে খুব পাতলা বা থিন ক্যারেক্টারিস্টিক্সটা ইউজ করেই মূলত এখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা কিংবা নিউট্রিয়েন্টসের এক্সচেঞ্জটা হয়। যখন সেই পাতলা বা থিন যে এপিথেলিয়ামের সাথে সাথে এই ছোটো ছোটো ফেনেস্ট্রেশনগুলো প্রেজেন্ট থাকে, তখন কিন্তু এই যে এক্সচেঞ্জের মাত্রাটা আরও বেড়ে যায়, কারণ এই ছোটো ছোটো ফেনেস্ট্রেশন দিয়েও বেশি পরিমাণ নিউট্রিয়েন্টস বা গ্যাস এক্সচেঞ্জ হতে পারছে। সো মেনলি বেশি পরিমাণ বা র্যাপিডলি গ্যাসিয়াস এক্সচেঞ্জ কিংবা মলিকিউলার এক্সচেঞ্জের জন্য ব্লাড এবং টিস্যুর মধ্যে এই ফেনেস্ট্রেটেড ক্যাপিলারিগুলোতে ফেনেস্ট্রেশনটা প্রেজেন্ট আছে। এখন এই ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি কোথায় কোথায় পাওয়া যায়? যেখানে টিস্যু এবং ব্লাডের মধ্যে মলিকিউলস বা সাবস্টেন্সে র্যাপিড ইন্টারচেঞ্জ হয় সেখানে, যেমন কিডনিতে পাওয়া যায়, দেন এন্ডোক্রাইন গ্ল্যান্ডে পাওয়া যাবে, ইন্টেস্টাইনে পাওয়া যাবে। আচ্ছা, আর করাট প্লেক্সাস। সো এই জিনিসগুলো মনে রাখবে, এই এক্সাম্পলগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এগুলো মনে রাখার একটা ইজি টেকনিক আছে, শর্টকাট আছে, সেটা হচ্ছে বাইক। সো বি ফর ব্রেন, তো ব্রেন দিয়ে আমি বোঝাচ্ছি করাট প্লেক্সাসটা ব্রেনেই পাওয়া যায়। আইতে বোঝাচ্ছি ইন্টেস্টাইন, কে দিয়ে বোঝাচ্ছি কিডনি, আর ই হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। সো এইভাবে মনে রাখতে পারো বাইক দিয়ে। আর এইখানে এই যে সাইনোসয়েডের কথা বললাম, এটা কোথায় কোথায় পাওয়া যাবে? এটা পাওয়া যাবে হচ্ছে গিয়ে স্প্লিনে পাওয়া যাবে, লিভারে পাওয়া যাবে,
তারপরে বোন ম্যারোতে পাওয়া যাবে। এগুলো কিন্তু এমসিকিউতে আসে কিংবা ভাইভাতেও জিজ্ঞাসা করতে পারে। আচ্ছা, তো এই ছিল মোটামুটি ক্যাপিলারি। এখান থেকে সব কিছু আমরা মোটামুটি বলে দিয়েছি যেগুলো দরকার ছিল। এবং তোমরা এই যে ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি এবং সাইনোসয়েডাল ক্যাপিলারি, এদের ডিফারেন্সটা ভালো করে মনে রাখবে। এটা কিন্তু রিটেনে বেশ গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ওকে, ঠিক আছে। আরও দুটো একটা পার্থক্য আমি বলে দিচ্ছি ফেনেস্ট্রেটেড এবং সাইনোসয়েডালের মধ্যে। যেমন এই যে সাইনোসয়েডাল ক্যাপিলারি, এর ডায়ামিটারটা বেশ বড়, ডায়ামিটারটা বেশ বড়, কিন্তু এই ফেনেস্ট্রেটেড ক্যাপিলারির ক্ষেত্রে ডায়ামিটারটা বেশ একটু ছোট। তারপরে এই ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি দিয়ে ব্লাডটা বেশ ফাস্ট মুভ করে, র্যাপিডলি মুভ করে, কিন্তু এখানে আবার স্লোলি মুভ করে। ওকে, তো এখন আসো, এখানে একটা স্পেশাল সেল দেখা যাচ্ছিল, প্রত্যেকটাতেই দেখা যাচ্ছে এই যে পেরিসাইট। এটা কি, এটা নিয়ে একটু কথা বলি। তো পেরিসাইটটা এখানে কিছু ছবি থেকেই বুঝতে পারছো যে এর লম্বা লম্বা বা লং সাইটোপ্লাজমিক প্রসেস আছে, এবং এটা কিন্তু ক্যাপিলারির গায়ে থাকে। এবং মোস্টলি এটা কোথায় পাওয়া যাবে? ক্যাপিলারিতে এবং ভেনিউলসে, ক্যাপিলারি এবং ভেনিউলসে যেখানে টিউনিকা মিডিয়া নেই, টিউনিকা মিডিয়া যেখানে অ্যাবসেন্ট থাকে সেখানেই এই পেরিসাইটটা থাকে। সো তাহলে বুঝতে পারছো এই পেরিসাইটের সাথে কিন্তু টিউনিকা মিডিয়ার একটা সম্পর্ক আছে। ইয়েস, এবং পেরিসাইটের কাজটা কি? যখন একটা টিস্যুতে ইনজুরি হয়, এই পেরিসাইটটা কি করে, যে নতুন যে ব্লাড ভেসেলগুলো ফর্মেশন হচ্ছে তাদের ডিফারেন্সিয়েট করে টিউনিকা মিডিয়া ফর্মেশন করে। সো ফর্মেশন অফ টিউনিকা মিডিয়া যখন একটা টিস্যুতে ইনজুরি হবে, তারপরে যখন সেখানে নতুন ব্লাড ভেসেলগুলো ফর্মেশন হয়, সেই নতুন ব্লাড ভেসেলগুলোর টিউনিকা মিডিয়া ফর্মেশনে হেল্প করে এই পেরিসাইট। এবং কোথায় পাওয়া যাবে? ভেনিউলসে এবং ক্যাপিলারিসে পাওয়া যাবে। এদের লার্জ সাইটোপ্লাজমিক প্রসেস আছে, প্লাস এই সেলটার অরিজিন হচ্ছে মেজেনকাইম থেকে। মেজেনকাইমাল অরিজিন। ওকে, তাহলে এই ছিল মোটামুটি আমাদের সার্কুলেটরি সিস্টেমের ফার্স্ট পার্ট। তো এখানে আরও অনেক টপিক বাকি আছে, ওগুলো নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওতে দেখা হবে, তোমাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।